good evening, Shubho Shandha, and welcome to Lakh Takar Lokhi Lab Season 2. Co-powered by Sunrise Moshla. আজ আমি খুব এক্সাইটেড কারণ আজ ছোট্ট ছোট্ট কচি কচি মা লক্ষ্মীরা আসছেন চারজনই খুবই কৃতি, কিন্তু চারজনের চোখেই অনেক স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার পথে অনেকগুলো বাধা বিপত্তি আছে যেগুলো হাসি মুখে পেরিয়ে তারা এগিয়ে চলেছে। তাদের সঙ্গে আলাপ করতে খুবই উদ্গ্রীব আমি। সেই কচি মা লক্ষ্মীদের ডেকে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মীরা। কেমন আছি সবাই? ভালো ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। সবার সঙ্গে আলাপ করি একটুখানি ছোট করে। নন্দিতা। নমস্কার দিদি, নমস্কার। আমার নাম নন্দিতা দে, আমি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর মহাপ্রভু থেকে আসছি। আমি একজন কবাডি প্লেয়ার। ওকে, প্রিয়াঙ্কা। নমস্কার ম্যাম, আমি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে আসছি। আমি এবছর উচ্চ মাধ্যমিক দিলাম এবং আমি ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো ভবিষ্যতে প্রিয়াঙ্কা ডক পেতে চলেছি আমরা। নাইস নাইস। থ্যাংক ইউ ম্যাম। লিজা। নমস্কার দিদি, আমি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, গ্রাম হচ্ছে জোরপাকড়ি, সেখান থেকে এসেছি। আমি জোরপাকড়ি? জোরপাকড়ি। আমি একজন ল স্টুডেন্ট। বাবা, ডাক্তারবাবু হলো, উকিল বাবু হলো, তারপর প্রিয়া। নমস্কার ম্যাম, আমি প্রিয়া মল্লিক, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার লক্ষ্মীপুর গ্রাম থেকে আসছি। আমি একজন স্টুডেন্ট, আমি মাস্টার ডিগ্রি করছি কিসে মাস্টার করতে? এডুকেশন। মাস্টার মশাই পাওয়া গেছে। তো একজন কাবাডি প্লেয়ার পাওয়া গেছে, একজন হবু ডাক্তার, একজন হবু উকিল, একজন হবু মাস্টার মশাই। ওয়াও! তাহলে খেলা শুরু করি, তারপর আরো কথাবার্তা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে নন্দিতার কাছে আরেকবার আসি। তুমি কতদিন হলো খেলছো? আমি গত 5 বছর ধরে কবাডি খেলছি। ওকে। এই কবাডির এই জার্নিতে আসাটা এতটাও সহজ ছিল না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি। হ্যাঁ। তো আমার ছোটোর থেকে আমার মানে খেলতে আমার খুব ভালো লাগতো, খেলাধুলার প্রতি আমার খুব নেক ছিল। পাড়ায় দেখতাম এরকম খেলা হচ্ছে, সবাই এরকম খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, আমার খুব ভালো লাগতো। ওদেরটা দেখে দেখে বাড়িতে একটু আয়না দিয়ে এরকম ফুটবলের মতন প্র্যাকটিস করতাম, দেখতাম। পাড়ায় ক্লাবে 100 মিটার দৌড় হতো, 200 মিটার দৌড় হতো, এরকম প্র্যাকটিস করতাম, দেখতাম। হ্যাঁ হ্যাঁ, এইভাবে চলছিল স্কুল, তারপরে এরকম খেলাধুলাই চলছিল। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমার দিদির এক বান্ধবী, সে এরকম খেলা করতো, কবাডি খেলতো। তা তখন আমার ওই দিদির বান্ধবী আমার দিদিকে ডেকে বলছে, তোর বোন তো এরকম খেলে, তা তোর বোন কি কবাডি খেলবে, আমার সাথে যাবে প্র্যাকটিস দেখতে? আলাম হ্যাঁ যাবো। দিদি বাড়িতে এসে আমাকে বললো, আলাম হ্যাঁ চল যাই। এবার গেলাম, গিয়ে দেখছি সব দিদিরা, সিনিয়র দিদিরা সব প্র্যাকটিস করছে, স্যার প্র্যাকটিস করাচ্ছে। তো গেলাম, বাড়িতে আসলাম, পরের দিন ভর্তি হতে গেলাম, তখন স্যার বলছে ভর্তি নিল আমাকে। তো পরের দিন আবার গেলাম, গিয়ে দেখলাম এরকম প্র্যাকটিস করছে, জার্সি পরে সবাই খেলছে, আমি গেছি চুড়িদার পরে। তখন স্যার বলছে এ তো চুড়িদার পরে খেলা যাবে না, তোমাকে জার্সি পরতে হবে, জার্সি হাফ প্যান্ট পরে খেলতে হবে। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি জার্সি পরবো, প্যান্ট পরবো, সেই সামর্থ্য আমাদের নেই, আমি এখন কিনতে পারবো না। তো তখন স্যার বললো, তুই খেলতে চাস? আমি বললাম হ্যাঁ। বললো ঠিক আছে তুই খেল, আমি তোকে জার্সি প্যান্ট কিনে দেবো। তারপরে স্যার জার্সি প্যান্ট কিনে দিল, সেখান থেকেই আমার খেলা চালু। তারপরে বিভিন্ন জায়গায় তারপরে খেলতে গেলাম, সুন্দরবন, দীঘা, পূর্ব মেদিনীপুর, মেচেদা, বিভিন্ন জায়গায়, আরও অনেক জেলা আছে, খেলতে গেলাম। এইভাবে চললো। খেলার পর তখন মাধ্যমিক দিলাম, উচ্চ মাধ্যমিকে আমি 75% নাম্বার নিয়ে পাশ করলাম। ফিজিক্যাল এডুকেশনে লেটার পেলাম। বাহ! তারপরে আমি কলেজে ভর্তি হব, স্কলারশিপের টাকা দিয়ে আমি ভর্তি হলাম। তো যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন এরকম আমি প্র্যাকটিস করছি, তখন আমি বেঙ্গল অলিম্পিক খেলার সুযোগ পাই। আমাদের উত্তর 24 পরগনা থেকে কবাডির থেকে আমাদের যে টিমটি আছে, হাবড়া কবাডি অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমরা রিপ্রেজেন্ট করি। 12টি টিমের মধ্যে আমাদের টিম রানার্স হয়, আর আমরা ব্রোঞ্জ মেডেল পাই। হ্যাঁ, আজকে এই যে এখানে অনেকগুলো মেডেল আছে, আমি এনেছি। হ্যাঁ হ্যাঁ, দেখি তোমার হ্যাঁ। মেডেলগুলো।
এই তো কমরেড হ্যাঁ। মুজাফফর আহমেদ স্মৃতি স্মারক, দিস ইজ গোল্ড। হ্যাঁ, এটা সেই ব্রোঞ্জ মেডেল, এটা এটা আমি ব্রোঞ্জ পেয়েছি। হ্যাঁ, মেডেলটা নেতাজি সুভাষ সুভাষ চন্দ্র State মালদায় Games হয়েছিল। 2025। হ্যাঁ। এটা হচ্ছে যে সার্টিফিকেট, হুম, এটা হচ্ছে আমরা পার্টিসিপেট করেছিলাম তার একটা সার্টিফিকেট, এটা আমরা ব্রোঞ্জ মেডেল পেয়েছিলাম Bronze পেয়েছো। তার সার্টিফিকেট। হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশনে আমাদের কলেজের ডিপার্টমেন্ট থেকে আমি সেকেন্ড হয়েছিলাম, বাণীপুর মহিলা মহাবিদ্যালয় কলেজ, সেখান থেকে আমি সেকেন্ড পেয়েছিলাম। তার এটা কি কাবাডি আমাদের লোক বাণী উৎসব। লোক উৎসবে হয়েছিল, আমাদের টিমকে ওরা ডেকেছিল, তো আমাদের টিম এখানে রানার্স হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। কে তুমি? হ্যাঁ, বাহ, কত গুণী মেয়ে। তোমার বাড়িতে কে কে আছেন নন্দিতা? আমার বাড়িতে মা, বাবা, দিদি আর আমি। কেউ এসছেন বাড়ি হ্যাঁ, থেকে? বাড়ি থেকে সবাই এসেছে। দিদি- সবাই এসছে? দিদি হ্যাঁ, কই? দিদি, ওই যে মা, দিদি। বাবা সবাই এসেছে। নমস্কার, নমস্কার। তুমি কি হতে চাও আগে আমাকে একটু বলো তো নন্দিতা। আমি একটা ভালো কাজ করতে চাই, একটা কি ভালো কাজ? চাকরি বাকরি করতে চাই, যাতে বাবা মার পাশে দাঁড়াতে পারি। সো আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আজকে 1 লাখ টাকা, প্রথমত আমি খেলার কিছু সরঞ্জাম কিনবো, যা কেন আমি যখনই কোথাও খেলতে যাই আমি স্যারের থেকে নিই বা সিনিয়র দিদিদের কাছ থেকে নিয়ে আমি যাই। কি সরঞ্জাম? আপার, লোয়ার, জার্সি, মানে track suit গুলো? ট্র্যাক শুট গুলো, ওইগুলো অনেক ও। দাম হয়। তো আমি 1 লাখ টাকাটা পেলে প্রথমত আমি কিছু সরঞ্জাম কিনতে চাই, আর খেলাধুলার বিষয়ে আমি পড়াশোনা করতে চাই, কি করবে? বিপিএড নিয়ে পড়াশোনা করতে চাই। ওকে, নন্দিতার খেলার ভিডিও দেখাই একটু সবাইকে। কবাডি 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 কবাডি। একটানা কতক্ষণ কাবাডি বলতে পারো? 30 সেকেন্ড। 30 আমাদের সেকেন্ড? নিয়ম আছে 30 সেকেন্ডের বেশি হলে হবে না, কেন? তাহলে সেটা আউট হয়ে যাবে। আর সেটা কাউন্ট কে রাখে? কাউন্ট আমাদের নিজেদের, ওটা প্র্যাকটিস করতে করতে আমাদের হয়ে গেছে। যে শুনছে সেও বুঝতে পারে। সেও বুঝতে দেখি পারে। বলো 30 সেকেন্ড টানা। কবাডি 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 কবাডি। থ্যাংক ইউ নতুন Thank জিনিস you, খুব শেখানোর ভালো লাগলো। জন্য। এসো খেলি ফার্স্ট রাউন্ডটা। এক মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো টাকাগুলো, আগে এক জায়গায় করো। না ওঠেনি, জড়ো করো। হ্যাঁ এবার তোলো। হ্যাঁ ওকে, নেক্সট। কম কম উঠছে, অনেক তুলতে হবে। ওকে, সব পড়ে যাচ্ছে তো ওপার দিয়ে। जीना उन्हीं का जी আরো জড়ো করো, আরো জড়ো করো। है न डर परवाह न कर दुनिया তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এক ঝটকা হচ্ছে না। কোলের দিকে টেনে আন, কোলের। 550, 600, 80, 90, 1500, 1500। এইবার প্রিয়াঙ্কা, কি তোমার স্পেশালাইজেশন করার ইচ্ছা? ম্যাম কার্ডিওলজিস্ট। ওকে, তার কোনো বিশেষ কারণ? না ম্যাম, আমার ওটা ভালো লাগে। তোমার বাড়িতে কে আছেন? ম্যাম বাড়িতে মা, বাবা, দাদা, আমি আর জেঠু, কাকু, মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন আর নেই, তবে কাকুমণিরা আছে, জেঠুমণিরা আছে, জেঠু জেঠিমা সবাই। তোমার বাবা কি করেন? ম্যাম বাবা শরীর অসুস্থ, উনি আর কিছু করতে পারেন না। আমার মা একটা বাড়িতে হাউস হেল্পার। আর বাবা আগে কি করতেন? বাবা আমাদের আলু পেঁয়াজের দোকান ছিল, তখন করতেন। তারপর 9-এ ওঠার পর হচ্ছে বাবার শরীরটা আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে, তো সংসারটা চলছিল না ঠিক করে। আমার পড়াশোনা, দাদারও তখন পড়াশোনা ছিল, তো মা একটা বাড়িতে হাউস হেল্পারের কাজে তারপরে যায় আর কি।
যেমন হয় আর কি গ্রামের দিকে নানান রকম কথাবার্তা। আসলে গ্রামের দিকে মানে মেয়েরা কাজ করে সংসার চালাবে এটা ঠিক মানা যায় না আর কি। আর নানান রকম কথাবার্তা বলেছিল। তারপরে এখন আমি ক্লাস 12-এ পড়ি, মানে দেয়া হয়ে গেল। অনেকেই বলেছে বিয়ে থা দিয়ে দিতে, পড়িয়ে কি হবে। আমি যে পড়াশোনা করছি কেউ খুব ভালো চোখে নেয় না, বিয়ে দিয়ে দিলে সংসার করবে মেয়ে, এত দূর পড়িয়ে কি হবে আর কি। কিন্তু বাড়িতে মা খুব সাপোর্টিভ, বাড়ির সবাই খুব সাপোর্টিভ। মাধ্যমিকে ভালো রেজাল্ট হওয়ার পর হচ্ছে 5টা সাবজেক্টে আমি লেটার পেয়েছিলাম, আর আমাদের স্কুলে আমি সেকেন্ড হয়েছিলাম। 5টা সাবজেক্টে কি লেটার পেয়েছিলে? ফিজিক্যাল সায়েন্সে ছিল, বায়োলজি ছিল, বাংলা ছিল, জিওগ্রাফি ছিল আর হিস্ট্রি ছিল। উড়ি বাবা, সাংঘাতিক ব্যাপার তো। আর তারপর 12-এর পর সায়েন্স নিয়ে যখন ভর্তি হই, প্রচুর খরচা ম্যাম। একটা সায়েন্সের বই 1000-1500 টাকা করে দাম, তো কিনে দিতে পারিনি। তো একান্নবর্তী ম্যামরা এসছেন, ওনারা আমার 11-12-এর বই দিয়ে সাহায্য করেছেন। ইভেন এখন আমি নিটের প্রিপারেশন নিচ্ছি, একটা বই 1500 থেকে 2000 টাকা করে দাম, তো আমি কিনতে পারিনি। ওনারাই আমার প্র্যাকটিস সেট দিয়ে সাহায্য করেছেন। ম্যামরা এসছেন, একান্নবর্তী পরিবার। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবে ওদের পাশে দাঁড়ান, এইটুকুই তো আমরা করতে পারি, তাই না? আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য শুভঙ্কর বাবুর বাবা, উনি আমাদের একান্নবর্তী ফাউন্ডেশনের সভ্য। ওকে, আর উনি আমাদের সুযোগটা করে দিয়েছেন। আর আমরা এই সুযোগটা 20 সালে যখন করোনা শুরু হয়, তখন প্রথম আমরা শুরু করি থাকবে না কেউ খালি পেটে। আমাদের বারুইপুর স্টেশনের যারা ট্রেনে ভিক্ষে করতো বা স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষে করতো, তাদের খুব অসহায় দিন গেছে। সেই সময় আমাদের কয়েকজন ছেলে, বারুইপুর স্কুলের ছেলে, তারা চাকরি বাকরি ভালো করে, ওই বিকেলবেলা করে তারা স্টেশনে গিয়ে ঘুরতো আর ওই দেখতো তাদের অসহায় অবস্থার কথা চিন্তা করে তারা এই খাওয়ার একবেলা করে আমরা তাদের আজও খেতে দিই। বাহ। আমাদের 19 সালের আগস্ট মাসে এটা শুরু হয় এবং আজও চলছে। এবং আমাদের এই বছর দেড়েক হলো আমাদের রেজিস্ট্রেশন হয়েছে আমাদের একান্নবর্তী ফাউন্ডেশন, এবং তখন থেকে আমরা এই বই দেওয়া, তোমার পুজোতে কাপড় জামা দেওয়া, শীতে বস্ত্র দেওয়া, আমরা এগুলো করে থাকি। বাহ, থ্যাংক ইউ। আশীর্বাদ করবেন যে আমরা এটা যেন দীর্ঘদিন ধরে নিশ্চয়ই, চালিয়ে প্লিজ যেতে পারি, প্লিজ প্লিজ চালিয়ে অনেকের যান, পাশে আমরা থাকতে প্লিজ পারি। চালিয়ে যান, একদম ব্রাভো। মা এসছেন আর জেঠু এসছেন, মানে খুব কষ্ট করে মা পড়াচ্ছেন ম্যাম, সত্যি খুব কষ্ট করে পড়াচ্ছেন। মানে কখনো এমন হয়েছে একটা বাড়িতে, আগে যখন একটা বাড়িতে হাউস হেল্পারের কাজ করতো, শুকনো রুটি খেয়ে দিন কাটিয়েছে। তারা খেতে দেয় না? ওনারা নন বেঙ্গলি ছিলেন। আমি শুধু হাত জোর করে মানে অনুরোধ করব, মানে যারা হাউস হেল্পার তারাও মানুষ, একটু ভালো ব্যবহার করবেন। এখন যেই বাড়িতে আছে খুব ভালো, কিন্তু খুব কষ্ট করে পড়াশোনা করছি ম্যাম। কিছু একটা করতে চাই, বাবার চিকিৎসা করাবো ভালো করে। জেঠুমণিরা খুব সাহায্য করেন, কাকুরা সাহায্য করেন, মানে সবার সাহায্যেই পড়াশোনা করি। মা একা টেনে উঠতে পারেন না। সে তো স্বাভাবিক। মায়ের আর একটা কানের ঋণও বন্ধক টন্ধক দেওয়া আছে, আর একটা লোনও চলছে মোটামুটি। খুব কষ্ট করে পড়াশোনা করেছে, আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমি কিছু একটা করতে চাই। আর আমি যেটুকু মানে শিখেছি পড়াশোনার, মানে এই একটা বিং হিউম্যান আর হিউম্যান বিংস এর মধ্যে আকাশ পাতাল তফাৎ ম্যাম। আমি ডাক্তার হওয়ার আগে একটা ভালো মানুষ হতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, আমার মতো যারা আছে সবাইকে সাহায্য করতে চাই, বিশেষ করে মহিলাদের মানে মহিলারা অনেক পিছনে আছে, অনেক গ্রামের দিকে তো অনেক, মানে আমার বয়সী মেয়েদের অর্ধেকের সবার বিয়ে হয়ে গেছে আমাদের ক্লাসে যারা পড়তো, শুধু আমার মা আমাকে এখন পড়াচ্ছেন আর কি। তো প্রিয়াঙ্কা 1 লাখ টাকা যদি জিতে যাও কি করবে? ম্যাম আগে তো বাবার হচ্ছে চিকিৎসা করাবো, তারপরে বাকিটা প্রচুর খরচ ম্যাম, ঠিক টেনে উঠতে পারছেন না মা একা। তো একটা আমার টিউশন আছে, শুধু ফিজিক্সটা পড়তে যাই আর কি। নিটে তো ফিজিক্সটা যথেষ্ট টাফ, আর দিনের পর দিন কম্পিটিশন খুব বাড়ছে, আর আমার কোনো কাজ নেই, তো বাকি দুটো অনলাইন করি। কেমিস্ট্রি আর বায়োলজিটা মোটামুটি বেশ ভালো আছে, হয়ে যায়, আর ফিজিক্সটা টিউশন যাই আর কি। ঠিক আছে, টাকাটা পেলে তার মানে সুবিধাই হয়। হ্যাঁ ম্যাম, একদম। ওকে, এসো দেখি কি হয়, ফার্স্ট রাউন্ডে খেলি।
তোমার 1 মিনিট সময় শুরু এখন। অনেক টাকা এক জায়গায় করে নাও তো টেনে, তাহলে একবারে অনেকটা উঠবে। টানো টানো, হ্যাঁ এবার তোলো। এক ঝটকায় তোলো, দেখো খুন্তিটা একটু ভারী ভারী লাগবে। হ্যাঁ ঠিক, খুন্তিটা ভারী লাগলে বুঝতে পারবে যে অনেক টাকা উঠেছে। হ্যাঁ ঢোকাও, ডান দিকে পড়ে গেল। আরো কাছে টানো, টাকাগুলো কাছে টানো। তাড়াতাড়ি সময়টা পরে হয়ে যাচ্ছে। ঢোকাও, খুন্তি ঢোকাও, ঢুকছে না। টাকাটা ফিল করো, অনেক টাকা একসঙ্গে ফিল করো। একটু বাঁদিক চেপে ঢোকাও। না, সব তোমার পেটের কাছে চলে গেছে টাকাগুলো। একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঢোকাও ঢোকাও। 550, 600, 60, 80, কি 90, 500, 1500। একই স্কোর হয়েছে প্রিয়াঙ্কারও। ওয়াও, নাইস। তোমার কথা একটু শুনি লিজা। আমি তো হচ্ছে একজন স্টুডেন্ট, তো আমার যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হলাম, তো আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি এই লাইনটা নিয়ে পড়াশোনা করব। তোমার বাবার ইচ্ছে বাবার তুমি ওকালতি পড়তে হ্যাঁ, শুরু আমার করেছো। ইচ্ছে ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করব। কিন্তু আমাদের যে এত টাকা যে লাগবে সেটা আমি জানতাম না, যার কারণে আরো হলো না। তারপরে বাবার কথা যে আমার যে ছোট দিদি, আমরা 3 বোন, আমার মানে বড় যে সবার বড়, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তারপরে যে দিদি, সেই দিদি কলেজ পড়াকালীন তারপর তাকে ব্যাঙ্গালোর সে চলে যায়, তার নার্সিং পড়ার ইচ্ছে, তো সে ব্যাঙ্গালোরে যায়। তো আমার বাবার কথা যে আমার মেজো মেয়েকে ব্যাঙ্গালোরে নার্সিং দিকে পাঠালাম, এবার তুই একটু ওকালতির দিকে যা। তো আমার বাবার কথা এটা আমি ভর্তি হলাম। ভর্তি করার পরে ফার্স্ট সেমিস্টারটা দিলাম। ফার্স্ট সেমিস্টারে তারপর ভাইবা দিলাম 2024 সালে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে ভাইবা গিয়ে দিয়ে আসলাম। 11 তারিখে বাবার অ্যাক্সিডেন্ট হলো। বাবার অ্যাক্সিডেন্ট এমন অবস্থা যে সামনে থেকে গাড়ি এসে বাবাকে ধাক্কা মারে। তো বাবা টোটোতে ছিল, সামনে চালাচ্ছিল, টোটো চালাচ্ছিল। বাবা বাইরে বেকারি থেকে মাল নিয়ে এসে দোকানে দোকানে সাপ্লাই দেয়। তো বাবা বাড়ি ফিরছিল, সেই সময় এরকমটা হয়। এটা কোথায় ঘটলো? এটা জামালদাতে হয়েছিল, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। আচ্ছা। তো তারপরে আমরা যে যাবো দিদি, সেই সময় আমাদের কাছে টাকাটুকু নেই যে গাড়ি ভাড়া করে যে যাব রাতের সময়, তখন গাড়ি আমরা কই পাবো? তখন দিদি একটা সারের একটা বাড়িতে কাকু আছে, যে পাশের বাড়ি, সেই কাকুটা সারের ব্যবসা করে। তো দিদি সেখানে পার্ট টাইম জব করছিল। বড় দিদি এসেছে, তো ওই দিদি জব করছিল। তখন ও একটা দাদার সাথে কথা বলে বাইকে করে ও আগে যায়, গিয়ে ওখানে দেখে বাবার নাকের এই সাইডটা ভাঙা আর বাপা দিয়ে না ব্লিডিং হচ্ছে। তারা তো মানে ফেলে রেখেছে স্ট্রেচারের মধ্যে, কোনো রকমে খালি মাথার মধ্যে একটু ব্যান্ডেজ করা, ওইভাবে ফেলে রেখেছে। দিদি দিয়ে বলছে কি পা থেকে রক্ত পড়ছে কেন? বলে কোথায় রক্ত পড়ছে? তারপর পায়ে হাত দেয়, বাবা চিৎকার করে ওঠে। পরে প্যান্ট কেটে দেখে আলু থ্যাতো করলে পরে যেমন হয়, বাবার বাঁ পায়ের হাড্ডির নিচে মানে হাঁটুটা যে আছে তার 2 আঙ্গুল নিচে ওরকম হয়ে গেছে। তারপর সাথে সাথে কিছুটা দূরেই মামা বাড়ি, তো সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে, বাবাকে ওখান থেকে নিয়ে যায় সোজা শিলিগুড়ি, প্রায় 80-90 কিলোমিটার। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পরে ওখানে নার্সিংহোমে ভর্তি করাই। ভর্তি করানোর পরে তারপর ডক্টর বললো এটা অপারেশন করতে লাগবে, 48 ঘন্টার সময় আছে। আমাদের কাছে তো তখন কোনো রকম টাকাই নেই। আমরা পাশের বাড়ি থেকে ধার করে বাবাকে দেখতে যাই যে কি অবস্থায় হয়ে আছে, বাবাকে নিয়ে যেতে লাগবে। তো তারপরে অপারেশনটা মেশো টাকা দেয়, তারপরে পাশের বাড়ি একটা কাকু টাকা দেয়, একটা জ্যাঠা টাকা দেয়, মামা বাড়ি থেকে টাকা দেয়, সব করে বাবার অপারেশনটা করানো হয়। বাবার অপারেশনের পরে 6-7 ঘন্টা পরে জ্ঞান ফেরে। তারপর বাবা আমাদের কাউকে চিনতে পারে না। তারপরে আমরা দেখি বাবার ডান সাইড দিয়ে কোনো কিছু করতে পারছে না, বাবা চিনতে পারে না, কথা বলতে পারে না।
এই সিচুয়েশন। তারপরে ডক্টর ছুটি দেয়, ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসি। আমাদের পাড়া প্রতিবেশী আমার বাবাকে যারা দেখেছে তারা বলেছে এই নি বাঁচবে না। কারণ আমার বাবার ব্রেনে অপারেশন ঠিক এই জায়গা থেকে কেটে কানের পেছন পর্যন্ত এরকম করে কেটেছে। আর 12 সেমি 15 সেমি বোনটা যেটা ছিল সেটা পেটের মধ্যে আবার শিফট করে রাখা হয়েছিল। তারপর ওটা আবার 3 মাস পরে অপারেশন করা হয়। অপারেশন করে বাড়িতে নিয়ে আস্তে আস্তে 10 দিনের মাথায় বাবা হুইল চেয়ার থেকে পড়ে যায়। তিনটা স্ক্রু লাগানো হয়েছিল, তার মধ্যে দুটা স্ক্রু উঠে যায়। তখন ডক্টরকে দেখানো হলো, ডক্টর বললো এখানে আরেকটা অপারেশন করতে হবে। ব্রেনে? হ্যাঁ, ব্রেনের। তখনও পর্যন্ত আমাদের 6-7 লাখ টাকা অলরেডি চলে গেছে, সম্পূর্ণ ধার দেনা করে। আমার মা যে সেলফ হেল্প গ্রুপ আছে সেখান থেকে লোন নিয়েছে, লোন নিয়ে তারপরে বাবার এই চিকিৎসা হচ্ছে। আস্তে আস্তে এখন বাবা একটু হালকা স্টেবলের দিকে যাচ্ছে, কিন্তু ডান সাইডটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। যখন বাবার অ্যাক্সিডেন্ট হলো তখন অনেকেই বলেছে যে লিজার পড়াশোনাটা বন্ধ করে দাও। সেই মুহূর্তে আমার মা খালি একমাত্র বলেছিল যে না, মেয়েকে আমি পড়াশোনা করিনি, আমার মেয়েকে আমি মূর্খ হতে দিব না, আমার মেয়েকে পড়াশোনা করতেই হবে। তারপরে আমি অনেক কষ্ট করে লোন করি, ব্যাংকে লোন করার পরে লোন হয়ে এখন আমার পড়াশোনাটা চলছে। ইদানিং আমার বাবার ডান সাইডটা তো এখনো চলছে না, আবার মার এখন ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। বা হাত দিয়ে মা কিছু করতে পারছে না, কারণ আমার বাবার এখন স্নান, খাওয়া দাওয়া সব এভরিথিং মাকে করতে বাবা হচ্ছে। চিনতে এখন পারছে, এখন চিনতে সবাইকে পারছে, কথাবার্তা সবাইকে বলতে পারছে। কথা বলতে পারে না, এখনো কথা বলতে পারে না। আর আজকে যদি এই টাকাটা যদি আমি পাই, আমার বাবার কিছুটা ট্রিটমেন্টটা করব, আর মার যে ফ্রোজেন শোল্ডার সেখানে ওটা করব। এখনো পর্যন্ত বাবার মানে সুস্থতার জন্য আমরা প্রায় 10 লাখ টাকা খরচা করে ফেলেছি, সম্পূর্ণ লোন। ঠিক আছে, টাকাটা পেলে তার মানে সুবিধাই হয়। চলো এবার ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এক জায়গায় জড়ো করো। হ্যাঁ, এক জায়গায় করে। হ্যাঁ হ্যাঁ, এবার ঝটকা মারো। না, আটকে গেল। টাকার একটা ওজন হয়, সেটা ফিল করো। দে ঝটকা, দে ঝটকা। অনেক টাকা কিন্তু উঠতে পারে। মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। আরো হবে, অনেক টাকা আছে ওখানে। চলো চলো চলো। হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। সব বাইরে পড়ে যাচ্ছে, সাবধানে। একটু সামলে নে। এক জায়গায় করো টাকা, অনেক টাকা এক জায়গায় করো, তাহলে একবারে অনেক টাকা উঠবে। মারো ঝটকা। ইয়েস, না, বেরিয়ে গেল বাইরে। মারো ঝটকা। বেশি টাইম নেই আর, চটপট করো, তাড়াতাড়ি কর। নিজের কাছে। 500 দুটো, 1900, 10 আছে 13টা, মানে 130, মানে 2770। নাইস। এইবারে প্রিয়া, আমি একজন স্টুডেন্ট। তুমি এডুকেশন নিয়ে যে পড়ছো, তো এডুকেশন নিয়ে পড়ার সিদ্ধান্ত নিলে কেন? সাবজেক্টটা ভালো লাগে বলে। তোমার বাড়িতে কে কে আছেন প্রিয়া? বাবা, মা, ভাই আর পিসিমণি থাকে একটা। পিসিমণি? হ্যাঁ। ওকে। মা বাবা কি করেন? বাপি চাষ করেন আর মা গৃহবধূ। আচ্ছা। ভাই কত ছোট? ভাই বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে। ওকে ওকে। তো চাষ যে করেন তোমাদেরই জমিতে চাষ? না না না, নিজেদের? আমাদের খুবই অল্প জমি, অন্যের জমি নিয়েই বেশি চাষ করে। এইরকম একটা সিচুয়েশনে তো পড়াশোনা নিয়ে এগিয়ে যাওয়াটা একটা মানে বড় সিদ্ধান্ত, একদম। বাবা মার জন্যেও তোমার জন্যেও। হ্যাঁ, আমরা মানে নিম্নবিত্ত পরিবার থেকে এরকম সিচুয়েশনটা যে চালিয়ে যাচ্ছি, মানে কি বলবো ম্যাম,
এতজনের সংসার চালানো, বাবার তো ওইটুকু চাষের উপরে, আবার মানে অন্যের জমি নিয়ে চাষ, মানে সেখানে চাষ করলে ফসলের দাম না পেলেও তাদেরকে তো সে জিনিসটা বুঝিয়ে দিতে হয়। আর এখন তো এই চাষের যা অবস্থা, মানে ফসল চাষটা ভালো হলেও কিন্তু টাকা তো পাওয়া যাচ্ছে না। কেন? কারণ দাম নেই তো। যে আলু, এখন যে আলু হয়েছিল এই সামনের সিজনে, আলুর তো দাম নেই। কিন্তু এত কিছুর পরেও বাবা যে পড়াশোনাটা চালিয়ে নিয়েছে, সত্যি বাবার কাছে খুব কৃতজ্ঞ। কয়েক বছর আগে ভাই মানসিক রোগে আক্রান্ত হয়েছিল, মানে এমনই পর্যায়ে হয়ে গিয়েছিল। মানে কি কারণে হয়েছিল বলতে, পিসি বাড়ি গিয়েছিল, আমার 6টা পিসিমণি, একটা পিসি বাড়ি গিয়েছিল। সেখানে হয়তো কিছু দেখেছিল বা মোবাইলে কিছু খারাপ জিনিস হয়তো, মানে এরকম অ্যাক্সিডেন্টাল কিছু দেখে গিয়েছিল। আর দিয়ে বাড়িতে আসার পরে মানে ভয় পাচ্ছে, বাড়ি থেকে বেরোতো না, কারোর সাথে কথা বলতো না, মানে কাউকে আস্তে আস্তে চিনতে পারতো না, শুধু মাকে চিনতে পারতো। আর আমরা গেলেই মানে প্রচুর মারতে আসতো। একজনের সুপারিশে বর্ধমানে ডাক্তার দেখাতে আসে, সেখানে তো প্রচুর টাকা খরচা হয়, মিনিমাম 3 লাখ টাকা খরচা হয়ে যায়। প্রায় 2 বছর লেগেছে পুরোপুরি সুস্থ হতে। এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এখন বলতে পারে যে কি হয়েছিল? বলছে নাকি মোবাইলে কিছু একটা অ্যাক্সিডেন্ট দেখেছিল, মানে খুবই খারাপ ভাবে দেখেছিল, তার জন্য হয়েছে ওরকম প্রবলেমটা হয়েছিল। কয়েক বছর পরে আবার আমার অ্যাপেন্ডিসাইট হয়েছিল, সেটা আস্তে আস্তে বড় হয়ে গেছিল, তার জন্য ইমিডিয়েটলি অপারেশন করবো, অ্যাপেন্ডিক্সটা বাদ দিতে হলো। হ্যাঁ, বাদ দিতে হয়েছিল। এত কিছু করার পর বাপি ধার দেনা করে আমাদেরকে সব সুস্থ করে পড়াশোনাটা কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। এই রিসেন্ট মা হচ্ছে একটা মানে পেটেতে কি প্রবলেম দেখা দিয়েছে বলছে, সিসের মতন কিছু দেখা দিয়েছে, এই হালকা দেখা দিয়েছে, ডক্টর দেখানো হয়েছে, বলছে ওষুধ খেলে নাকি কমে যাবে বলেছে। আচ্ছা। আর এত কিছুর মাঝেও আমি হচ্ছে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। বাবা, এটা তো ইটসেলফ একটা ফাইট। এত কিছুর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া, মানে লিজারও তাই, তোমারও তাই, একদম, ইনফ্যাক্ট প্রিয়াঙ্কারও তাই। আমাদের সব পরিবার থেকে এইসব সিচুয়েশন গুলো করার পর এত দূর যে পড়াশোনা নিয়ে যাচ্ছে, সত্যি পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ। দারুণ, মানে এবং এই যে তোমাদের বাবা মারা, তোমাদের 4 জনের কথাই বলছি, বাড়ির বাবা মা কাকা জ্যাঠা যারা আছেন, তারা যে চল বিয়ে দিয়ে ঘাট থেকে নামাই না ভেবে তোমাদের পড়াশোনা করানোর জন্য এই যে সাপোর্টটা করছেন, এরকম একটা সাপোর্টার মানুষ থাকলে তবুও এগিয়ে যেতে ইচ্ছা করে। তোমার বাড়ি থেকে কে এসছেন? আমার বাবা আসছে, আমার দিদি আসছে, যে পিসিমণিটা বাড়িতে থাকে তার মেয়ে। ও দিদি এসছে, ও নমস্কার। আমার বাবা প্রতিদিন আপনার শো দেখে, আমার বাবা মা পিসিমণি। আমার পিসিমণি তো প্রতিদিন শুধু বলছে যে বলবি ম্যামের যে শাড়ি পরাটা খুব সুন্দর লাগে। শাড়ি পরাটা? হ্যাঁ, শাড়ি পরার স্টাইলটা ও আচ্ছা, খুব সুন্দর লাগে। আচ্ছা, আর থ্যাংক ইউ। পিসিমণির জন্য কিছু বলবেন? পিসিমণি ভালো থাকুন, সুস্থ থাকুন। ম্যাম, পড়াশোনা চলাকালীন আমি কিছু হাতের কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তাছাড়াও হচ্ছে টিউশনি পড়াই। টিউশনও পড়াও? হ্যাঁ, নিজের খরচা, মানে পড়াশোনার খরচাটা নিজে চালাচ্ছি, মানে বাহ। তবুও মানে কিছুটা বাপি দিচ্ছে, তবুও নিজের যাতায়াত খরচা আর টিউশন ফিস, ভাইকেও যেতে সাহায্য করি, টাকা পয়সা দেওয়া, এগুলো করছি এখন। তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে। তো প্রিয়া পড়াশোনা ছাড়াও যা যা করে তার একটা নমুনা দেখাই। এটা কোথায় শিখলে? আমি ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা ছিল ড্রয়িং শেখার, আমার বাপি শিখিয়েছিল, কিছু মানে 5-6 বছর শিখিয়েছিল। এগুলো দীপাবলিতে বানিয়ে আমরা হচ্ছে বিক্রি করি। আর আমরা সবাই মিলে যেগুলো বানাচ্ছিলাম ওইগুলো ঠাকুর মন্দিরের জন্যই বানাচ্ছিলাম, আমরা মন্দিরটাকে সাজানোর জন্য। আর আমি স্পেশালি কিছু বানাই বিক্রি করার জন্য। পটারিও করো? হ্যাঁ, ওটা দীপাবলিতেই করি। আমি সব ধরনেরই জিনিস পারি, মানে কিছু কিছু মোবাইল দেখেও শিখেছি ম্যাম। ওই দেখো, আবার ফ্যাব্রিক পেইন্টিংও করছো। এ তো সর্বগুণ সম্পন্না। হ্যাঁ,
আরে বাপরে, এত কিছু কি করে করো প্রিয়া? যেটুকু টাইম পাই তাতেই করি। আরে বাস, সৌমেন সুবর্ণা, এটা কি বিয়ের তত্ত্ব? বিয়ের জন্য করেছি, হ্যাঁ। হ্যাঁ, কত গুণী মেয়ে, দারুণ। সব রকম গুণের তোমার সঠিক বিকাশ হোক, এটাই চাইবো। তুমি কি করবে আজকে 1 লাখ টাকা পেলে? 1 লাখ টাকা পেলে তো পড়াশোনাটা তো কন্টিনিউ করবো, মানে MA কমপ্লিট করে বিএড করার ইচ্ছা আছে। ওকে। আর ভাইকে তো পড়াশোনা, ভাইয়ের বুদ্ধি ভালো, ফার্স্ট ইয়ারে পড়ছে, বাংলাতে অনার্স করছে, ও, কিন্তু হচ্ছে ওর WBCS নিয়ে একটু পড়ার ভীষণ ইচ্ছা। ও, সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছে। আর তারপরে তো বাবা তো ধার দেনা করে তো চলছে আমাদের এরকম। দুজনে ভালো করে পড়াশোনা করে ভালো চাকরি, ভালো কাজ করো, অনেক রোজগার করো, বাবার সব ধার দেনা মিটিয়ে বাবা মাকে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে, পিসিমণি যারাই আছেন সবাইকে সাহায্য করো। এটাই তো সন্তানদের থেকে বাবা মারা আশা করেন। অল দ্য বেস্ট প্রিয়া। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ফটাফট টাকাগুলো এক জায়গায় করো। সবাইকে একই জিনিস বলছি, কেউই আমার কথা শুনছে না মোটে। চলো এক জায়গায় করো করো করো, সব টাকা জড়ো করো এক জায়গায়। একটা নোট উঠলো, ঝটকা মেরে তুলতে হবে। এক জায়গায় করো করো, টানো টানো টানো, ইয়েস 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 ইয়েস। এবার নিচে খুন্তি ঢোকাও, আরো তোমার দিক থেকে ঢুকবে। তাড়াতাড়ি তো মারো ঝটকা। এই সব আটকে গেল, অনেকটা টাকা উঠেছিল। হ্যাঁ, নিচের দিকে তোলা তোলা, মারো ঝটকা। ইয়েস, ওকে। আবার আবার আবার। সামনে কে নিয়ে এসো। টাকার ওজনটা ফিল করবে আগে। একটু দূরে চলে যাচ্ছে টাকা, না দূরে চলে গেছে, কাছে টানো। নিচে ভালো করে হাতটা ঢুকাও। মারো ঝটকা। ইয়েস, ওকে। আরো ঢোকাও, মারো ঝটকা। আবার আবার আবার। টাইম শেষ হয়ে যাবে প্রিয়া, ফটাফট টাইম শেষ হয়ে যাবে। মারো ঝটকা, আরো আরো আরো। ও, 500 আছে 2টো, 1000, 200 আছে 8টা, 10 আছে 21টা, মানে 210, মানে 4400। 4400।